শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের যে ওয়েব ডিজাইন ও এইচটিএমএল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। অনেকগুলি জ্ঞানমূলক প্রশ্ন, প্রায় 30টার উপরে এমসিকে, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নের একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো একটা একটা করে প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইন্টারনেট কি, তাই না? ইন্টারনেটের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি: ইন্টারনেট হলো এক প্রকার সংযোগ ব্যবস্থা যা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে একসাথে যুক্ত করে তথ্যের আদান প্রদান করে। আবারও লক্ষ্য করি, ইন্টারনেট কি, তাই না? ইন্টারনেট হচ্ছে এক প্রকার সংযোগ ব্যবস্থা যা একাধিক ইলেকট্রনিক ডিভাইসকে, ডিজিটাল ডিভাইসকে যুক্ত করে তথ্য আদান প্রদান করে। ইন্টারনেট ব্যবস্থা শুরু হয় মূলত 1950 সালের দিকে। তখন শুধুমাত্র সামরিক কাজে ব্যবহার করা হতো, যদিও তখন আরপানেট এর মাধ্যমে ইন্টারনেটের কার্যক্রম সম্পন্ন করা হতো। আরপানেট। ওয়েব পেজ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওয়েব পেজ মূলত একটি ফাইল। তো এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি: ইন্টারনেটে ব্যবহৃত ওয়েব সার্ভারে সংরক্ষিত প্রতিটি ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজ প্রদর্শন করা হয়, যেমন হোম পেজ, মেইন পেজ, সাব পেজ ইত্যাদি হচ্ছে ওয়েব পেজ। অর্থাৎ ওয়েব পেজ হচ্ছে একটি ফাইল যেটি ইন্টারনেটে ব্যবহার করা হয়, ওয়েব সার্ভারে থাকে। তাকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ মূলত একটি ফাইল যেটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরের প্রশ্ন, ওয়েবসাইট কি? অনেক ওয়েব পেজ আর ওয়েবসাইট একই অর্থে ব্যবহার করে, একটু পার্থক্য আছে। একই ডোমেন নেমের অধীনে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ওয়েব পেজ এর সমষ্টিকে ওয়েবসাইট বলে। অর্থাৎ ডোমেন নেম কি? ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা। তাহলে একটা ঠিকানার অধীনে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। যেমন এই যে এখানে www.dac.org.bd, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা, যেটি ডোমেন নেম। সেজন্য বলা হচ্ছে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে, যেটি কি ডোমেন নেম রয়েছে। যেমন ডান দিকে আমি একটি যে বাংলাদেশ.gov.bd নামে একটি ওয়েবসাইট উপস্থাপন করেছি। বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট। ওয়েব পেজ এর প্রকারভেদ কি কি? বিভিন্ন দিক থেকে ওয়েব পেজকে বিভক্ত করা হয়ে থাকে। যেমন গঠন অনুযায়ী ওয়েব পেজ সাধারণত দুই প্রকার, যথাক্রমে স্ট্যাটিক ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজ। আবার অবস্থান অনুযায়ী ওয়েব পেজ দুই প্রকার, যথাক্রমে লোকাল ওয়েব পেজ এবং রিমোট ওয়েব পেজ। ব্যবহারিক দিক থেকে ওয়েব পেজ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন হোম পেজ, মূল ধারার পেজ, উপধারার পেজ ইত্যাদি। তো এখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওয়েব পেজকে মূলত ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজ। এই দুটা বিশেষ করে আমাদের বেশি ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, স্ট্যাটিক ওয়েব পেজ কি? কিছুক্ষণ আগে যেটি বললাম, স্ট্যাটিক মানে পরিবর্তন হবে না। তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি: যে সকল ওয়েব পেজ এর ডেটার মান ওয়েবসাইট চালু করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। অর্থাৎ যে সকল ওয়েব পেজ এর ডেটার মান আপডেট হয় না, পরিবর্তন করা যায় না, ফিক্সড থাকে, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। স্ট্যাটিক মানে কিন্তু ফিক্সড। যেমন এই যে এখানে আমি একটি ওয়েব পেজ উপস্থাপন করলাম, এটা আমার নিজের তৈরি করা, নিজেদের বোঝানোর জন্য উপস্থাপন করা। এবং স্ট্যাটিক ওয়েব পেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই এইচটিএমএল আর সিএসএস। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস ব্যবহার করে এই স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়। আর এই পেজকে ডাইনামিক করতে হলে আবার আরও সফটওয়্যার এর মাধ্যমে আমাদের ডাইনামিক করতে হয়। স্ট্যাটিক ওয়েব পেজের কিছু সুবিধা লিখব। নির্দিষ্ট এই তথ্য নির্দিষ্ট থাকে, ফলে কেউ আপডেট করতে পারে না, দ্রুত লোড হয় এবং এর সাথে ডেটাবেজের কোনো সংযোগ থাকে না। সার্ভার অর্থাৎ কেবল সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী, এটা হচ্ছে একমুখী কমিউনিকেশন মাধ্যম, খরচ কম এবং নিয়ন্ত্রণ করা সহজ। তো এইগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজের কিছু বৈশিষ্ট্য। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত লোড হয় স্ট্যাটিক ওয়েব পেজ, এবং একমুখী কমিউনিকেশন, নিয়ন্ত্রণ করা সহজ।
এবার আসি ডায়নামিক ওয়েব পেজ বলতে কি বুঝি। যে সকল ওয়েব পেজের ডেটার মান ওয়েবসাইট চালু করার পর পরিবর্তন করা যায়, পরিবর্তনশীল, তাকে ডায়নামিক ওয়েব পেজ বলে। ডায়নামিক ওয়েব পেজ এর ডেটার মান পরিবর্তনশীল, মানে পরিবর্তন হয়, আপডেট করা যায়। যেমন আমরা এই যে HTML এবং CSS এর পাশাপাশি আরও কিছু সফটওয়্যারের প্রয়োজন হয় ওয়েব পেজকে ডায়নামিক করতে হলে, যেমন PHP, ASP, জাভা, SQL, MySQL ইত্যাদি বিভিন্ন ধরনের এই সফটওয়্যারগুলি দরকার হয় ওয়েব পেজকে ডায়নামিক করতে হলে। আমরা সাধারণত যে সমস্ত ওয়েব পেজ, যেমন ফেসবুক, তারপরে আরও যে সমস্ত ওয়েব সাইট আছে, এগুলি কিন্তু ডায়নামিক, কারণ এগুলো ডেটার মান পরিবর্তন হয়, তাই না? আমরা আপডেট করতে পারি, ছবি আপলোড করতে পারি, ডিলিট করতে পারি ইচ্ছে মতো। অর্থাৎ ডায়নামিক ওয়েব পেজ হচ্ছে যে সকল ওয়েব পেজের ডেটার মান পরিবর্তন হয়, অর্থাৎ ডায়নামিক ওয়েব পেজের ডেটার মান পরিবর্তন হয়, আপডেট হয়। আচ্ছা, এবার আসি লোকাল ওয়েব পেজ কি। আচ্ছা, লোকাল ওয়েব পেজ হচ্ছে আমার কম্পিউটারে আমি তৈরি করে রেখেছি, অর্থাৎ স্থানীয়ভাবে প্রস্তুতকৃত সংরক্ষিত ওয়েব পেজকে লোকাল ওয়েব পেজ বলে। আমার কম্পিউটারের আমি কিছু ওয়েবসাইট তৈরি করে রেখেছি মনে করি, তো সেগুলো হচ্ছে লোকাল ওয়েব পেজ। এবং এই লোকাল ওয়েব পেজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লোকাল ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না। ইন্টারনেট ছাড়াই লোকাল ওয়েব পেজ ওপেন করা যায়। এগুলি সাধারণত কম্পিউটারের ড্রাইভ বা ডিরেক্টরি হতে ব্যবহার করা হয়, কম্পিউটারের ড্রাইভে আমরা রেখে দিই তৈরি করে, তাই না? আচ্ছা, লোকাল ওয়েব পেজের আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে আমার নিজের ছবি সহ আমি এখানে একটি ছোট্ট ডিজাইন করেছি ওয়েবসাইটের। তো এই ওয়েবসাইটের এই বাম দিকে সাইড বার, ডান দিকে সাইড বার, মাঝখানে কোম্পানির নেম, মাঝখানে আবার আমার নিজের ছবি আছে আমার বন্ধুদের সাথে। তো এই ধরনের ওয়েব পেজ লোকাল, আমি যখন তখন কম্পিউটার থেকে বের করে দেখতে পারি, যেগুলো লোকাল ওয়েব পেজ কম্পিউটারে থাকে। লোকাল ওয়েব পেজ ওপেন করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না। এবার আসি রিমোট ওয়েব পেজ কি। আচ্ছা, রিমোট মানে কি? রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা চালাই, তাই না? তার মানে কি, রিমোট ওয়েব পেজ ইন্টারনেটের প্রয়োজন হয় রিমোট ওয়েব পেজ ব্যবহার করতে হলে। দূরবর্তী কোনো ওয়েব পেজকে যদি আমরা ওয়েব সার্ভারে সংরক্ষিত যে সমস্ত ওয়েবসাইট থাকে সেগুলিকে আমরা এই রিমোট ওয়েব পেজ বলি। সেজন্য সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, দূরবর্তী কোনো কম্পিউটার বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজকে রিমোট ওয়েব পেজ বলে। এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই রিমোট ওয়েব পেজ ওপেন করতে হয়। রিমোট ওয়েব পেজ ওপেন করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। লোকাল ওয়েব পেজের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না, কিন্তু রিমোট ওয়েব পেজের জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এবং রিমোট ওয়েব পেজের জন্য একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, যাকে ইউআরএল বলে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল মানে হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা, নির্দিষ্ট ঠিকানা। যেমন এই যে এখানে একটি ওয়েবসাইট, তাই না? এটি ফেসবুকের ওয়েবসাইট। তো এই ধরনের ওয়েব পেজ আমার সার্ভারে থাকে, আমরা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ওপেন করে থাকি। তো এগুলি হচ্ছে সাধারণত রিমোট ওয়েব পেজ, যেটি দূরবর্তী সার্ভারে থাকে। এবার সে হোম পেজ কি, তাই না? ওয়েব পেজের হোম পেজ হচ্ছে ওয়েব পেজ ওপেন করার পরে প্রথমে যে পেজটি দেখা যায়, এই যে ওয়েবসাইট প্রদর্শন করার পর সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। একটা ওয়েবসাইট ওপেন করলে, যেমন এই যে ডান দিকে আমি bangladesh.gov.bd একটি ওয়েবসাইট ওপেন করেছি। তো প্রথমে এটা কিন্তু এই যে এই বাম দিকে হোম বাটন আছে না, এই প্রথমে হোম বাটনে অবস্থান করি আমরা, সেজন্য ওয়েবসাইট ওপেন করলে হোম পেজ প্রথমে আসে। আবার হোম বাটনে ক্লিক করলে যে পেজটি ওপেন হয় তাকেও হোম পেজ বলা হয়। এভাবেও লিখতে পারি সংজ্ঞাটা, যে হোম বাটনে ক্লিক করলে যে পেজটি ওপেন হয় তাকে হোম পেজ বলা হয়, তাই না? হোম পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক থাকে, হোম পেজের সাথে অন্যান্য উপধারার পেজ, তারপরে মেইন পেজ, এগুলো লিঙ্ক থাকে। মূলধারার পেজ কি? মূলধারার পেজ হচ্ছে হোম পেজের সাথে লিঙ্কযুক্ত পেজ। যেমন এই যে এখানে হোমে ক্লিক করে আমি যে এখানে যে পেজগুলি সামনে পাওয়া যাবে, এই হোম পেজ থেকে আমরা যখন অন্য আরও ভিতরে প্রবেশ করি তখন ওই পেজগুলোকে মেইন পেজ বলে বা মূলধারার পেজ বলে, মেইন সেকশন পেজ, যেগুলি এই হোম পেজের সাথে লিঙ্ক থাকে। মূলধারার পেজের সাথে সাধারণত মেনু আকারে, এই যে এখানে মেনু আকারে থাকে, হোম পেজে মেনু আকারে থাকে সাধারণত মূলধারার পেজগুলি। অর্থাৎ হোম পেজের সাথে লিঙ্কযুক্ত পেজকে মূলধারার পেজ বা মেইন সেকশন পেজ বলে। উপধারার পেজ কি? আচ্ছা, উপধারার পেজটা হচ্ছে মূলধারার পেজের সাথে লিঙ্কযুক্ত পেজ। এই যে আমি ডান দিকে একটি চিত্র উপস্থাপন করলাম। প্রথমে যে সবার উপরে যেটি আছে সেটি হচ্ছে
এই হোম পেজ, তার নিচে আছে মেইন পেজ বা মূলধারার পেজ। এই যে হোম পেজ, তার নিচে হচ্ছে মূলধারার পেজ। মূলধারার পেজের নিচে আরও যে মূলধারার সাথে যুক্ত পেজগুলি হচ্ছে উপধারার পেজ। এফটিপি কি? এফটিপির পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি ব্যবহার করে আমরা ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদান করে থাকি। এফটিপির মাধ্যমে ফাইল আদান প্রদান করে থাকি। এফটিপি ব্যবহার করে অন্যের কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে ডাউনলোড আপলোড করা যায়, অর্থাৎ ডাউনলোড করে নেওয়া আপলোড করা, এই সিস্টেমটাকে এফটিপির মাধ্যমে করা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, এইচটিটিপিএস কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এইচটিটিপিএস এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা সিকিউর বোঝায়, সিকিউর। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এইচটিটিপিএস এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা বোঝায়। এখন সংজ্ঞাটা যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি, যে নিয়ম নীতি বা প্রোটোকলের উপর ভিত্তি করে ওয়েব সার্ভার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারনেট আদান প্রদান হয় তাকে এইচটিটিপিএস বলে। অর্থাৎ ওয়েব সার্ভার এবং ব্যবহারকারীর মধ্যে আদান প্রদানের যে নিয়ম, তথ্য আদান প্রদানের যে নিয়ম, এটাকেই প্রোটোকল বলা হয়, বা এইচটিটিপিএস এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। সেজন্য এইচটিটিপিএসকে প্রোটোকল হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন এই যে আমি এইখানে আর একটু ব্যাকে যাচ্ছি, এই যে এইখানে একটা ওয়েবসাইটের ইউআরএল লিখেছি, https www.dhaka.com। তো এইখানে বাম দিকে যে হলুদ কালার দিয়ে রেখেছি https, এটা কিন্তু প্রথমেই লিখি। অর্থাৎ https কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথমেই লিখি আমরা, যেটিকে প্রোটোকল বলে। www কি? www এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং www বিভিন্ন দেশের সার্ভার রাখার জন্য একটি ওয়েবসাইট, বিভিন্ন দেশের বিশ্বব্যাপী এটি একটি সার্ভার, হোস্ট, বিশ্বব্যাপী একটি হোস্টিং। এবং www এর প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি। এই যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে এইচটিটিপি ব্যবহার করে সর্বপ্রথম এই www আবিষ্কার করেন এবং 1955 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, টিম বার্নার্স-লি। ডোমেইন নেম কি? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডোমেইন নেম কি, তাই না? ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, স্বতন্ত্র ঠিকানা থাকে, আলাদা ঠিকানা থাকে। এই ঠিকানাকে ডোমেইন নেম বলে। ইন্টারনেটের সাথে প্রত্যেকটা ওয়েবসাইটের একটি করে ঠিকানা থাকে, এই ঠিকানাকে ডোমেইন নেম বলে। ডোমেইন নেমের বৈশিষ্ট্য হচ্ছে অক্ষর ব্যবহার করে ডোমেইন নেম লেখা হয়। যেমন আমি একটু উদাহরণ যদি দিই, ডোমেইন নেম এর প্রত্যেকটি অংশকে ডট দ্বারা বিভক্ত করা হয়। এই যে লক্ষ্য করি, www.google.com। তাহলে যে www.google.com, এখানে কিন্তু সব অক্ষর ব্যবহার করে লিখেছি, তাই না? সব অক্ষর ব্যবহার করে লেখা। সেই জন্য বলা হয়েছে যে ডোমেইন নেম ওয়েবসাইটের ঠিকানা, কিন্তু ডোমেইন নেম এই অক্ষর ব্যবহার করে লেখা হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আইপি অ্যাড্রেস তো ওয়েবসাইটের ঠিকানা, তা আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম কি এক? হ্যাঁ, ব্যবহারের দিক থেকে এক। আইপি অ্যাড্রেস ওয়েবসাইটের ঠিকানা, আবার ডোমেইন নেম ওয়েবসাইটের ঠিকানা। আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়, সংখ্যা ব্যবহার করে লেখা হয় আইপি অ্যাড্রেস, আর ডোমেইন নেম অক্ষর ব্যবহার করে লেখা হয়। টপ লেভেল ডোমেইন নেম কি? টপ লেভেল ডোমেইন নেম হচ্ছে ডোমেইন নেমের ডট এর পরের অংশটুকু হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম। অর্থাৎ বর্তমানে 27টির অধিক টপ লেভেল ডোমেইন নেম বাংলাদেশে বিশ্বব্যাপী ব্যবহার করা হয়ে থাকে। যেমন এইখানে আমি একটি পূর্ণ ওয়েবসাইটের ঠিকানা লিখেছি, যাকে ইউআরএল বলে। এই ওয়েবসাইটের ঠিকানার অর্থাৎ ইউআরএলের এই যে ঢাকা বোর্ড, এটা হচ্ছে ডোমেইন নেম। ঢাকা বোর্ডের পরে ডটের পরে এই যে .gov লেখা না, এই .gov এটাকে বলা হয় এই টপ লেভেল ডোমেইন নেম। .gov। আচ্ছা, এই টপ লেভেল ডোমেইন নেম আমরা কিছু এখন দেখব কি কি টপ লেভেল ডোমেইন নেম রয়েছে। কয়েকটা এখানে জনপ্রিয় কয়েকটা উপস্থাপন করলাম। যেমন অধিক পরিমাণে ব্যবহৃত কিছু টপ লেভেল ডোমেইন নেমের নাম নিম্নরূপ। .com এটি দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠানে বোঝায়। .com মানে কমার্শিয়াল। .edu মানে এডুকেশনাল অর্থাৎ শিক্ষামূলক প্রতিষ্ঠান বোঝায়। .gov সরকারি প্রতিষ্ঠান বোঝায়। .int আন্তর্জাতিক প্রতিষ্ঠান বোঝায়।
এরপর আছে ডট মিল, মিলিটারি প্রতিষ্ঠান বোঝায়। ডট নেট, নেটওয়ার্কযুক্ত প্রতিষ্ঠান বোঝায়। ডট ওআরজি, সংগঠন বা অর্গানাইজেশন বোঝায়, অলাভজনক প্রতিষ্ঠান। ডট বিজ, এটু বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিজনেস বলতে বোঝায়। ডট ইনফো, তথ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলি কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো, কারণ এগুলি এমসিকিউতে আসে প্রচুর পরিমাণে। এবার আসি কান্ট্রি ডোমেন নেম কি। কান্ট্রি ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের ঠিকানাটি বা ওয়েবসাইটের ঠিকানার ডোমেন নেমটি কোন দেশের তার নির্দেশের জন্য অতিরিক্ত যে অংশ ব্যবহার করা হয় তাকে কান্ট্রি লেভেল ডোমেন নেম বলে। যেমন এইখানে আমি একটি উদাহরণ উপস্থাপন করলাম। এই যে সবার শেষে ডট বিডি লিখেছি, লক্ষ্য করি ডট বিডি সবার শেষে লিখেছি না, তো ডট বিডি দ্বারা বাংলাদেশ বোঝায়, তাই না? ডট ইউকে দ্বারা ইংল্যান্ড বোঝায়, ডট ইউএস দ্বারা আমেরিকান বোঝায়। এরকম কোন দেশের সেটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটাকে কান্ট্রি কোড বলে। এবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা দেশের কান্ট্রি কোড, কয়েকটা দেশের আমি এখানে লিখলাম। বিডি বাংলাদেশে ব্যবহার করা হয়, ইউএস ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার জন্য ব্যবহার করা হয়, এইউ অস্ট্রেলিয়ার জন্য ব্যবহার করা হয়, জেপি জাপানের জন্য, আইএন ইন্ডিয়ার জন্য, এএফ আফগানিস্তান, এআর আর্জেন্টিনা, বিই বেলজিয়াম, বিআর ব্রাজিল, সিএন চায়না। আরও আছে, আমি কয়েকটা এখানে উপস্থাপন করেছি, আরও কয়েকটাই যে আমি উপস্থাপন করছি। মাইতে মালয়েশিয়া, এসজিতে সিঙ্গাপুর, ইউকেতে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড, যুক্তরাজ্য যেটি, ডিকে ডেনমার্ক, এইচকে হংকং। বিভিন্ন দেশের কান্ট্রি কোড দেখাচ্ছি আমি। এনপি নেপাল, পিকে পাকিস্তান, ইএস স্পেন, এফআর ফ্রান্স, আইটি ইটালি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন দেশের এই কান্ট্রি কোড, যেগুলি আমরা ওয়েবসাইটের শেষে অনেক সময় লিখে থাকি। এটি দ্বারা বোঝা যায় যে এই ডোমেন নেমটি কোন দেশের। এবার আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, যে আইপি অ্যাড্রেস কী। তা আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর এটা যদি আমরা সংজ্ঞা লিখতে চাই তো এইভাবে লিখতে পারি, ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি করে স্বতন্ত্র ঠিকানা থাকে যাকে আইপি অ্যাড্রেস বলে। ভালো করে লক্ষ্য করি, ডোমেন নেমের ঠিকানাও কিন্তু এরকম, ডোমেন নেমের যে সংজ্ঞা সেটিও কিন্তু এরকম ছিল, আবার আইপি অ্যাড্রেসও একই সংজ্ঞা। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই যে এইখানে সংখ্যা ব্যবহার করে আইপি অ্যাড্রেস লেখা হয়, সংখ্যা ব্যবহার করে। যেমন আমি এখানে একটি আইপি অ্যাড্রেস উপস্থাপন করলাম। এই যে এখানে যে আইপি অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির আইপি অ্যাড্রেস, বই থেকে আমি সংগ্রহ করেছি। এখানে কিন্তু সব সংখ্যা ব্যবহার করে লেখা হয়েছে এবং একটা নির্দিষ্ট পরপর ডট দ্বারা বিভক্ত, তাই না? আইপি অ্যাড্রেস সাধারণত এই IPv4 এর ক্ষেত্রে 4টে অংশে বিভক্ত করা হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেস হচ্ছে এই ওয়েবসাইটের ঠিকানা, সংখ্যা ব্যবহার করে আইপি অ্যাড্রেস লেখা হয়, এটি হচ্ছে মেন কথা। আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। সাধারণত দুই ধরনের আইপি অ্যাড্রেস ব্যবহারের বিষয়ে তথ্য আছে। যেমন IPv4 এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, এই দুই ধরনের আইপি অ্যাড্রেস বর্তমানে রয়েছে। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে IPv4 বলতে কি বুঝি? IPv4 মোট 4টি অংশ থাকে, প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত করা হয়। মোট যে 4টি অংশ থাকে তার এই প্রথম এই যে লক্ষ্য করি, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, 4টে অংশ, এবং প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত করেছে। প্রথমে হচ্ছে 8 বিট 8 বিট 16 বিট বা 2 বাইট, শেষের আবার আরও 2 বাইট, মোট 2 বাইট 2 বাইট 4 বাইট, মানে 32 বিট, 32টা বিট আছে। প্রথম দুইটি যে বাইট সেই একে বলা হয় নেটওয়ার্ক আইডি, শেষের দুইটা অংশকে বলা হয় হোস্ট আইডি। অর্থাৎ IPv4 হচ্ছে মোট 32 বিটের 4টি অংশ থাকে, এক এক অংশে 8টি করে বিট। এই যে এখানে একটু লিখে দিলাম, এক্ষেত্রে প্রতি অংশে 8টি করে বিট বরাদ্দ থাকে, এদের এক একটিকে অক্টেট বলে। তাহলে 4টি অংশ 8 বিট করে, 4 8 32টি, যা ব্যবহার করে 2^32 সমান এই যে 4,29,49,000-এর বেশি ঠিকানা ব্যবহার করা যায়।
1980 সাল থেকে IPv4 তৈরি হয়। আরেকটু ব্যাকে যাচ্ছি, এই যে অর্থাৎ IPv4 হচ্ছে 32 বিটের, যা ব্যবহার করে 2^32 সমান 430 কোটি 29 কোটির বেশি এই ঠিকানা ব্যবহার করা যাবে। এবার আসি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 অর্থাৎ IPv6। IPv6 হচ্ছে মোট এই 8টি অংশ থাকে, প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত এবং প্রতি অংশে 16টি করে বিট থাকে, অর্থাৎ 16 গুণ 8 সমান 128 বিটের। 2^128 সমান এই যে এক্সপোনেনশিয়াল আকার এখানে উপস্থাপন করেছি। এতগুলি ঠিকানা ব্যবহার করা যাবে। অনেক বড় ঠিকানা, অনেক বড়, অনেক সংখ্যা, তাই না? এখানে হিসেব করলে হয় 2^128 মানে বিশাল একটা সংখ্যা হবে। অতগুলি ঠিকানা IPv6 ব্যবহার করা যাবে, অর্থাৎ IPv6 হচ্ছে 128 বিটের আর IPv4 হচ্ছে 32 বিটের। পরের প্রশ্ন লক্ষ্য করি, URL কি? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ একটি ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা হচ্ছে URL। একটি ওয়েবসাইটের পূর্ণ ঠিকানাকে URL বলে। যেমন একটি ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা শনাক্ত করার জন্য আমরা এখানে URL এর একটি তথ্য উপস্থাপন করলাম। এই যে প্রথম হচ্ছে, তো এখানে যে URL এর বিভিন্ন অংশ আমি উপস্থাপন করেছি। প্রথমে হচ্ছে প্রোটোকল, তারপরে হচ্ছে কিছু হোস্ট নেম, তারপরে হচ্ছে এখানে ডোমেইন নেম ঢাকা বোর্ড .gov, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম .bd কান্ট্রি কোড। একটি URL এর বিভিন্ন অংশ আমি এখানে উপস্থাপন করেছি। URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। একটি ওয়েবসাইটের পূর্ণ ঠিকানাকে URL বলে। ওয়েব সার্ভার কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওয়েবসাইট যে কম্পিউটার বা যে ডেটাবেজে সংরক্ষণ করা হয় তাকে ওয়েব সার্ভার বলে। আমরা ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে সার্ভার হতে কম্পিউটারে নিয়ে আসি। ডান দিকে যেমন এই যে এখানে মাঝখানে সার্ভার, চারদিকে ক্লায়েন্ট, তাহলে এটা যদি অনলাইন ভিত্তিক হয় তো এই সার্ভারে তথ্য থাকে, ক্লায়েন্টরা ব্যবহার করে। তো আমরা যখন কম্পিউটারে একটা ওয়েবসাইট দেখি তখন সেই ওয়েবসাইটটা কোথাও না কোথাও তো থাকে, যেখানে থাকে ওটার নাম সার্ভার। সার্ভারে হোস্টিং করা থাকে, সার্ভারে ভাড়ার একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সার্ভারে ওয়েব পেজকে রাখা হয়। পরের পেজ, ক্লায়েন্ট কম্পিউটার কি? যে কম্পিউটারের মাধ্যমে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাকে ক্লায়েন্ট কম্পিউটার বলে। যেমন আমি বসে বসে যে কম্পিউটারে ইন্টারনেট দেখি ওটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। এই যে লক্ষ্য করি একটা নির্দিষ্ট সার্ভার থাকে, সার্ভারে তথ্য জমা থাকে, তারপর ক্লায়েন্টরা ওই সার্ভার থেকে তথ্য দেখতে পায়। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট কম্পিউটার হচ্ছে যে কম্পিউটার ওয়েবসাইট ব্যবহার করে, ব্যবহারকারীর কম্পিউটার, আর যেখানে থাকে ওটাকে সার্ভার বলে। আর যে দেখে বা যে তথ্য পায় সার্ভার থেকে ওইটাকে ক্লায়েন্ট বলে। ক্লায়েন্ট এবং সার্ভার দুটাকে একসাথে ক্লায়েন্ট সার্ভার বলে। ওয়েব ব্রাউজার কি? দারুণ একটি প্রশ্ন। ওয়েব ব্রাউজার সাধারণত এক ধরনের সফটওয়্যার যা ব্যবহার করে আমরা ওয়েবসাইট ব্রাউজ করে থাকি, ওয়েবসাইট দেখে থাকি। একটা ওয়েবসাইট দেখতে হলে আমাকে কী করতে হবে? ওয়েব ব্রাউজার থাকা লাগবে, তাই না? বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে, যেমন মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার। তবে এখানে কি বিষয় আছে, আরও আছে সাফারি। এই যে আমি ডান দিকে কিছু এই লোগো উপস্থাপন করেছি। তবে এর মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার সফটওয়্যারটি কিন্তু উইন্ডোজের সাথে বিল্ড ইন করা থাকে। IE মানে ইন্টারনেট এক্সপ্লোরার। এগুলি হচ্ছে ওয়েব ব্রাউজার। ব্রাউজারের মাধ্যমে আমরা ওয়েবসাইট দেখতে পাই। নোটপ্যাড কি? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? তো নোটপ্যাডও কিন্তু একটি সফটওয়্যার। নোটপ্যাড এক ধরনের এডিটিং বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয়। নোটপ্যাড হচ্ছে এক ধরনের এডিটিং বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয়। ঠিক আছে, এটি একটি এডিটিং সফটওয়্যার। তবে এই উইন্ডোজের সাথে নোটপ্যাডটা কিন্তু বিল্ড ইন অবস্থায় থাকে। বিল্ড ইন কি এটা তো বোঝা উচিত। বিল্ড ইন হচ্ছে যে আমরা একটা যদি প্যাকেজ সফটওয়্যার নিই তাহলে তার সাথে অন্যান্য কিছু আদার্স সফটওয়্যার ইনস্টল করা থাকে, বিল্ড ইন অবস্থায় থাকে, যেগুলি আমাদের আর ইনস্টল করার প্রয়োজন হয় না।
যেমন আমরা যদি উইন্ডোজ সেটআপ দিই, উইন্ডোজ সেটআপের সাথে এই নোটপ্যাডটা কিন্তু অটোমেটিক ওপেন হয়। উইন্ডোজের সাথে অটোমেটিক ইন্টারনেট এক্সপ্লোরার সফটওয়্যারটি এই বিশেষ করে ইনটেক থাকে, তাই এগুলিকে বিল্ড ইন সফটওয়্যার বলে। সার্চ ইঞ্জিন কি? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন প্রকার ওয়েবসাইট সার্চ করা বা খোঁজার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলা হয়। এটি একটি সফটওয়্যার টুলস, এটি একটি ওয়েবসাইটের ঠিকানা এবং সফটওয়্যার টুলস, অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের সফটওয়্যার টুলস। আচ্ছা, টুলস কি? টুলস হচ্ছে আমরা এক কাজ করার জন্য আরও এক্সট্রা কিছু প্রয়োজন হয়, এগুলোকে টুলস হিসাবে আখ্যায়িত করা হয়। যেমন গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, যেটি আমরা বিভিন্ন কিছু খোঁজার জন্য টুলস হিসাবে ব্যবহার করে থাকি, সেজন্য বলা হয়েছে এই সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের সফটওয়্যার টুলস। যেমন এই যে google.com। ওয়েব হোস্টিং কি? আচ্ছা, হোস্টিং হচ্ছে ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য যে কোনো সার্ভারে সংরক্ষণ করা বা আপলোড করার পদ্ধতি। অর্থাৎ আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, তো ওয়েবসাইটটাকে আমি একটা নির্দিষ্ট সার্ভারে রাখতে হবে, তো রাখার জন্য যে পদ্ধতি ওটাকে ওয়েব হোস্টিং বলে। সাধারণত ওয়েবসাইট পাবলিশিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ, এবং আমরা একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কোনো একটা সার্ভারে আমার ওয়েবসাইটটাকে হোস্টিং করে রাখি, ভাড়ার বিনিময়ে রাখি। অর্থাৎ অনলাইনে আমি যদি একটা ওয়েবসাইট পাবলিশ করতে চাই, তাহলে কোথাও না কোথাও থাকতে হবে, না থাকলে আমি পরবর্তীতে সার্চ দিলে পাওয়া যাবে না। তাহলে রাখার পদ্ধতিটাই হচ্ছে, সার্ভারে রাখার পদ্ধতিটাই হচ্ছে ওয়েব হোস্টিং। এটি ওয়েবসাইট পাবলিশিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়েবসাইট পাবলিশিংয়ের বিভিন্ন ধাপ আছে, তাই না? প্রথমে হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন, তারপর ওয়েবসাইট তৈরি, এরপরে তো ওয়েবসাইট হোস্টিং। আইএসপি কি? আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ যারা সাধারণত হোস্টিংয়ের ব্যবসা করে বা বিশেষ করে ওয়েবসাইট ডোমেন সহ বিভিন্ন রকম তথ্য সার্ভারের সাথে ইন্টারনেট সংক্রান্ত সেবা দান করে থাকে, এগুলিকে এই সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে এই আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান। আইএসপি এর মাধ্যমে ইন্টারনেটের সার্ভারে সংরক্ষিত ওয়েবসাইটের তথ্য পরিচালনা করা যায়। অর্থাৎ আইএসপি পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর আইএসপি এর মাধ্যমে আমরা ইন্টারনেটের সার্ভারে সংরক্ষিত তথ্য ব্যবস্থাপনা করতে পারি। তাহলে এই ব্যবস্থাপনাটা যারা পরিচালনা করে তারা আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান, যারা হোস্টিংয়ের ব্যবসা করে ইন্টারনেটের, তারপরে হচ্ছে কি যে ডোমেইন নেমের ব্যবসা করে তারা। ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ওয়েবসাইটের উৎস লিঙ্ক থাকে, অর্থাৎ বিভিন্ন কন্টেন্ট, তথ্য ইত্যাদি সেবা পাওয়ার জন্য একটি ওয়েবসাইট, তাকে ওয়েব পোর্টাল বলে। ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা অনেক তথ্য, কন্টেন্ট ইত্যাদি লিঙ্ক পাই। যেমন এই যে এটা একটি ওয়েব পোর্টাল, তো এইটার থেকে আমরা অনেক তথ্য কিন্তু পেতে পারি, বিভিন্ন তথ্য পেতে পারি, এবং অন্যান্য তথ্যের লিঙ্ক এখানে উপস্থাপন করা আছে, বিভিন্ন লিঙ্ক এখানে যুক্ত করা আছে। তাহলে বিভিন্ন লিঙ্ক যুক্ত করার জন্য যে ওয়েবসাইট, সেটি হচ্ছে ওয়েব পোর্টাল। এই ধরনের ওয়েব পোর্টাল হতে ব্যবহারকারী খুব সহজেই প্রয়োজনীয় তথ্যাবলী ব্যবহার করতে পারে এবং সংগ্রহ করতে পারে। ওয়েবসাইট পাবলিশিং কি? ওয়েবসাইট পাবলিশিং হচ্ছে ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রকাশ করা। ইন্টারনেটের মাধ্যমে একটা ওয়েবসাইটকে প্রকাশ করা, তাকে ওয়েবসাইট পাবলিশিং বলে। অর্থাৎ তৈরিকৃত ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করাকে ওয়েবসাইট পাবলিশিং বলে। অন্যভাবে বলা যায়, ওয়েব সার্ভারে যাবতীয় ফাইল বা ডকুমেন্ট আপলোড করার পদ্ধতি হচ্ছে, এই সংরক্ষণ করার প্রক্রিয়া হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করে আমার কম্পিউটারে রাখি, তো সারা পৃথিবীর লোক কেউ পাবে না, কিন্তু এটা যদি আমি পাবলিশ করে দিই, কোনো একটা সার্ভারে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই এটি সবাই খুঁজে পাবে। ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ কী কী? বিভিন্ন ধাপ আছে। প্রথম ধাপ ডোমেইন নেম রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপ ওয়েব ডিজাইন, মানে ওয়েবসাইট তৈরি করা, তৃতীয় ধাপ হচ্ছে ওয়েবসাইটে হোস্টিং নেওয়া, মানে ভাড়ার বিনিময়ে একটি সার্ভারে রাখা, এবং চতুর্থ ধাপ হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটকে যুক্ত করা।
অর্থাৎ ওয়েবসাইট পাবলিশিংয়ের যে ধাপসমূহ রয়েছে তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, মানে কি আমাকে একটি ডোমেইন নেম নিতে হবে। তারপরে ওয়েবসাইট বানাতে হবে, যাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন, HTML ব্যবহার করে, CSS ব্যবহার করে। ডাইনামিক ওয়েব পেজ যদি হয় তাহলে আমাদের PHP, ASP আরও যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করি, এবং ডিজাইন করার পরে ডোমেইন নেমের সাথে ওয়েবসাইটটা যুক্ত করে আমরা কোনো হোস্টিং সার্ভারে রেখে দিব হোস্টিং করার জন্য, এবং পরবর্তীতে সার্চ ইঞ্জিনে যুক্ত করলে সবাই এই ওয়েবসাইটটি পাবে। এই সিস্টেমটাকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ। HTML কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সালে প্রশ্নটি এসেছিল। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ভালো করে লক্ষ্য করি, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এই যে ডান দিকে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে টিম বার্নার্স-লি। এই সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। এটি মূলত কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি যা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়। HTML প্রকৃতপক্ষে কোনো প্রোগ্রামিং ভাষা না, এটি কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি যা ব্যবহার করে আমরা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে পারি। কাঠামো 1908 ব্যাকে যাচ্ছি। 1990 সালে জেনেভার কার্নে, বা কেউ CARNE, মানে কেউ চার্ন বলে কেউ কার্ন বলে, সমস্যা নেই। এই কাজ করার সময় টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন। জেনেভার CARNE। পরের প্রশ্ন। আচ্ছা, HTML এর ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1990 সালে তৈরি হয়, তারপর 1995, 97, 99, 14, 16, 17 বিভিন্ন সময় এই ভার্সন আপডেট হয়েছে HTML এর। HTML ট্যাগ কি? দিনাজপুর বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছে। HTML ট্যাগ কি, তাই না? HTML ট্যাগ হচ্ছে কিছু কিওয়ার্ড এবং কোড ব্যবহার করে আমরা যে কোড লিখি, ট্যাগ লিখি, এগুলোকে কিছু কিওয়ার্ড, অর্থাৎ HTML এর কিছু কিওয়ার্ড বা কোড, যাকে HTML ট্যাগ বলে। এবং HTML এর প্রতিটি ট্যাগকে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখে সুনির্দিষ্ট করা হয়। এই যে লক্ষ্য করি, HTML এর ওপেনিং ট্যাগ, আবার HTML এর ক্লোজিং ট্যাগ। তাহলে আমি এই যে এখানে HTML অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে উপরে লিখলাম, নিচেও আবার অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখলাম। প্রথমে যেটি লিখলাম এটাকে বলা হয় ওপেনিং, যেহেতু ফরওয়ার্ড স্ল্যাশ নেই, এবং শেষে যেটি লিখেছি এই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি সেজন্য এটা হচ্ছে ক্লোজিং। অর্থাৎ HTML এর বিভিন্ন ট্যাগের যেটি ক্লোজিং হিসেবে ব্যবহার করা হয় সেখানে অতিরিক্ত এই ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। HTML এলিমেন্ট বা সিনট্যাক্স কি? আচ্ছা, এলিমেন্ট মানে উপাদান, সিনট্যাক্স মানে গঠন। অর্থাৎ HTML এর যে গঠন, লেখার যে গঠন, এই গঠনকে সিনট্যাক্স বলে। এবং HTML এর শুরু থেকে শেষ পর্যন্ত HTML এর বিভিন্ন ট্যাগের, এই যে P বিভিন্ন ধরনের HTML ট্যাগের অন্তর্ভুক্ত। P হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য, P ওপেনিং ট্যাগ, P ক্লোজিং ট্যাগ। মাঝখানে লিখেছে দিস ইজ এ প্যারাগ্রাফ, তাই না? এইখানে এই প্রথম P হচ্ছে ওপেনিং, দ্বিতীয় P হচ্ছে, শেষের P হচ্ছে ক্লোজিং। তাহলে ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত মাঝখানে সহ এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় এই HTML এলিমেন্ট, এবং এটাকে বলা হয় P ট্যাগের এলিমেন্ট। P ট্যাগের এলিমেন্ট, তা প্রত্যেকটা ট্যাগের শুরু, কন্টেন্ট, মাঝখানে একটা কন্টেন্ট এবং শেষ, শুরু, শেষ, মাঝখানে কন্টেন্ট, এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় এলিমেন্ট বা এই গঠন। HTML ট্যাগ কত প্রকার? দারুণ একটি প্রশ্ন। HTML ট্যাগ সাধারণত দুই প্রকার। যেমন প্রথমটি হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, আরটি হচ্ছে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। আবার বলছি, লক্ষ্য করি, HTML ট্যাগ দুই প্রকার, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। এমটি ট্যাগ বলতে কি বুঝি? এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগ শুধুমাত্র ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং থাকে না। যেমন এই যে BR, HR, লিঙ্ক, IMG, বেজ, মেটা, এই ট্যাগগুলির কিন্তু ওপেনিং আছে বাট ক্লোজিং নাই। এগুলিকে বলা হয় এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এবং আমি যদি এইখানে একটি কোড ছোট্ট করে ব্যবহার করি, HTML ওপেন, HTML ক্লোজ, তাহলে এটা ওপেনিং ক্লোজিং আছে, এটা কিন্তু এমটি ট্যাগ না, HTML হচ্ছে ধারক ট্যাগ। এর মধ্যে আমি যদি
বডি লিখি, তো বডির ওপেন আছে ক্লোজিং আছে, এটাও কিন্তু ধারক ট্যাগ। পি ওপেন লিখেছি, ক্লোজিং লিখেছি, এটাও কিন্তু ধারক ট্যাগ বা কন্টেনার ট্যাগ। বাট এই যে মাঝখানে বিআর লিখেছি হলুদ কালার দিয়ে, এই বিআরটা কিন্তু ওপেনিং আছে ক্লোজিং নাই, এটা হচ্ছে এই এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। বিআরের পাশে যে স্ল্যাশটা ব্যবহার করেছি এটা না ব্যবহার করলেও হতো, সমস্যা নেই, ব্যবহার করলেও হবে, না করলেও হবে। অর্থাৎ যে সমস্ত ট্যাগের শুধুমাত্র ওপেনিং আছে ক্লোজিং নাই, একটি মাত্র ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, এগুলিকে বলা হয় এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এবার আসি কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ। যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং উভয়ই আছে তাকে কন্টেনার বা ধারক ট্যাগ বলে। যেমন এই এইচটিএমএল ওপেন, আমি একটি কোড লিখলাম, এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, পি ওপেন, পি ক্লোজ। তা প্রত্যেকটার কিন্তু ওপেনিং ক্লোজিং আছে ট্যাগের। তো যেগুলির ওপেনিংও আছে ক্লোজিংও আছে এগুলিকে বলা হয় কন্টেনার ট্যাগ, বাংলায় বলে ধারক ট্যাগ। এইচটিএমএল এলিমেন্ট কি? এইচটিএমএল এলিমেন্ট হচ্ছে এই যে এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, মাঝখানে যত ট্যাগ লিখেছি এই সম্পূর্ণ অংশটা হচ্ছে এইচটিএমএল দুইটা অংশ, উপরেটা হচ্ছে হেড অংশ, নিচেটা বডি অংশ। এই দুটো অংশ নিয়ে এইচটিএমএল এলিমেন্ট বা এইচটিএমএল এর গঠন। এলিমেন্ট মানে গঠন বোঝায়। অ্যাট্রিবিউট কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যাট্রিবিউট কি? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসে অনেক সময়। অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য ওপেনিং ট্যাগের ভিতরে যে অতিরিক্ত অংশ লেখা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের ডিফল্ট একটা আউটপুট আছে। এখন এই ডিফল্ট আউটপুট এর বাইরে একে যদি আমি অন্যভাবে উপস্থাপন করতে চাই তাহলে ওই ট্যাগের সেই নির্দেশনাটা দিতে হবে এই ট্যাগের সাথে, সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করি এই যে বডি ওপেন, বডি ক্লোজ, তো এখানে আমি এই যে বিজি কালার সমান গ্রিন, বিজি কালার সমান গ্রিন অতিরিক্ত ব্যবহার করেছি বডির ওপেনিং ট্যাগের সাথে। এই যে বিজি কালার ইকুয়াল টু গ্রিন, এই অংশটা হচ্ছে অ্যাট্রিবিউট। বিজি কালার গ্রিন করার কারণে ওই পেজটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাবে। সেজন্য অ্যাট্রিবিউটের দুইটা অংশ, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, এবং এই সমানের ডান পাশের অংশকে অ্যাট্রিবিউট ভ্যালু বলে। ভ্যালু সবসময় সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়। পরের প্রশ্ন, এইচটিএমএল এর স্ট্রাকচার বা লেআউট কীভাবে লিখবো, তাই না? এইচটিএমএল এর প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, তারপরে এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ, এবং এই যে এইচটিএমএল ওপেন, এইচটিএমএল এর ক্লোজিং, মাঝখানের অংশটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বডি অংশ, আর একটা হচ্ছে উপরেটা হেড অংশ, নিচেরটা বডি অংশ। তো হেড অংশে আমরা হেড লিখবো, টাইটেল লিখবো। উপরেটাকে হেড সেকশন, নিচেরটাকে বডি সেকশন বলে। হেডের মধ্যে কি লিখি? হেড এবং টাইটেল। আর বডির মধ্যে আমরা অনেক কিছু লিখি। তাহলে হেড অংশের মধ্যে আমরা হেড, টাইটেল লিখি, আবার বিভিন্ন লিঙ্ক যুক্ত করি। আর বডির মধ্যে সাধারণত মূল তথ্যগুলি থাকে, সেজন্য নিচের এই বডি অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয়। এটা হচ্ছে মূলত এইচটিএমএল স্ট্রাকচার। এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, বডি ওপেন, বডি ক্লোজ, এই যে নিচে হেড ওপেন, হেড ক্লোজ, বডি অংশ এবং হেড অংশ দুটো অংশে বিভক্ত করা হয়ে থাকে, তাই বলা হয় হেড সেকশন এবং বডি সেকশন। পরের প্রশ্ন, এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ ব্যাখ্যা করো। তো এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর তথ্য বা লেখাকে আমরা ফরম্যাট করার জন্য, সৌন্দর্য মর্জিত করার জন্য কিছু ট্যাগ ব্যবহার করে থাকি, সেগুলোকে এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ বলা হয়। আমি এখানে কয়েকটা উপস্থাপন করেছি, যেমন পি ট্যাগ প্যারাগ্রাফের জন্য, বি ট্যাগ বোল্ড করার জন্য, স্ট্রং ট্যাগ লেখাকে বোল্ড করার জন্য, স্ট্রং এবং বি দুইটার কাজ এক, আই এবং ইটালিক, এগুলো ইটালিক করার জন্য, ডেল ট্যাগ মাঝখানে কাটা দাগ দেওয়ার জন্য, ডেল ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, এস ট্যাগ তিনটার কাজ এক, ইউ ট্যাগ আন্ডারলাইন করার জন্য, বিগ ট্যাগ বোল্ড করার জন্য, স্মল একটু ছোট করার জন্য, এসইউপি লেখাকে উপরে লেখার জন্য, এসইউবি লেখাকে নিচে নামানোর জন্য, কিউ কোটেশনের জন্য, পিপ ফরম্যাটের জন্য, মার্কিং করার জন্য, বিআর। তো এইগুলি হচ্ছে সাধারণত সব ফরম্যাটিং ট্যাগ। এগুলো মনে রাখার চেষ্টা করব। এইচআর ট্যাগ কি, তাই না? আচ্ছা, এইচআর ট্যাগ হচ্ছে এই সাধারণত হরাইজন্টাল রো,
হরাইজন্টাল রোল তৈরি করার জন্য বা ভূমি সমান্তরাল লাইন তৈরি করার জন্য এই এইচআর ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। যেমন আমি যদি এই এইচআর ট্যাগের এক্সাম্পল দিতে চাই তো এইভাবে দিতে পারি, এই যে এক্সাম্পল অফ এইচআর রোল, তো এটা শেষে আমি এইচআর ট্যাগ ব্যবহার করেছি। সেজন্য আউটপুট যখন দেখব তখন কিন্তু এই যে একটা দাগ দেখা যাচ্ছে, নিচে কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে হালকা। এই দাগটা কেন হয়েছে? এইচআর লেখার কারণে। অর্থাৎ বাম থেকে ডান দিকে ভূমি সমান্তরাল রুল তৈরি হবে এই এইচআর ট্যাগ ব্যবহার করলে। হাইপারলিঙ্ক কি? তো হাইপারলিঙ্ক হচ্ছে একাধিক ওয়েব পেজের মধ্যে বা একাধিক ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক তৈরি করা। একাধিক ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্ক তৈরি করার জন্য এই হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ একাধিক ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরি করা। হাইপারলিঙ্ক দুই ধরনের, এক্সটার্নাল আর ইন্টারনাল। একই ওয়েব পেজের মধ্যে আমরা যখন একই ওয়েবসাইটের বিভিন্ন পেজের লিঙ্ক তৈরি করব তাকে বলে ইন্টারনাল হাইপারলিঙ্ক। আর অন্য কোনো ওয়েবসাইটের সাথে যদি লিঙ্ক করি তাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিঙ্ক। এবং এ ট্যাগ ব্যবহার করে সাধারণত লিঙ্ক করা হয়। এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগের গঠনটা হচ্ছে AHREF সমান URL। হাইপারলিঙ্ক দুই ধরনের। HREF কি? HREF এর পূর্ণরূপ হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স। হাইপারলিঙ্ক রেফারেন্স HREF এর পূর্ণরূপ, এবং এটি একটি অ্যাট্রিবিউট। এই হাইপারলিঙ্ক করার জন্য এই ট্যাগের অন্যতম অ্যাট্রিবিউট হচ্ছে HREF। এটি একটি অ্যাট্রিবিউট। যেমন আমি গঠনটা দেখাচ্ছি, এই যে যেমন HREF সমান ঠিকানা লিখেছি। HREF এর ভ্যালু হবে URL মানে কি? ওয়েবসাইটের ঠিকানা, তাই না? যেমন আমি যদি দিস ফার্স্ট পেজ এটাকে যদি আমি লিঙ্ক করতে চাই তাহলে প্রথমে এ ট্যাগ লিখবো, নিচে এ ট্যাগ লিখবো, এ ওপেন এ ক্লোজ। আর ওপেনিং ট্যাগের মধ্যে আমরা লিখব HREF সমান এই ফার্স্ট পেজের ঠিকানা লিখব। HREF হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওয়েবসাইটের ঠিকানা। HTML এর মৌলিক ট্যাগ কি কি? দারুণ একটি প্রশ্ন। HTML এর মৌলিক ট্যাগের মধ্যে রয়েছে এই যে এই HTML হেড টাইটেল বডি। HTML হেড টাইটেল বডি এগুলো হচ্ছে HTML এর মৌলিক ট্যাগ। HTML হেড টাইটেল বডি এগুলো হচ্ছে HTML এর মৌলিক ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি মূলত 40 পর্যন্ত আলোচনা করব। একটু ব্যাকে যাচ্ছি। তো এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। পরেরগুলি আরও কিছু তথ্য সংযোজন করার পরে আরও বাকি প্রশ্নগুলি আমি